প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রেম খন্দকার, সহকারী অধ্যাপক, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ব্যবস্থাপনা অনার্স দ্বিতীয় বর্ষের 22-26-13 যে কোড, সেই কোডটির বিষয়ের নাম সামষ্টিক অর্থনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সামষ্টিক অর্থনীতি ক্লাসটা আমি নিব। তোমাদের তথ্য নির্দেশ অনুযায়ী 10 থেকে 12টি ক্লাসের মধ্যে আমরা এটা শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে প্রথম অধ্যায় আলোচনা করব। আজকের লেকচারের শিরোনাম সামষ্টিক অর্থনীতির ভাষার কথা, মৌলিক ধারণাসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। আশা করি এই ক্লাসটি থেকে তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের প্রথম বর্ষে ব্যষ্টিক অর্থনীতি তোমরা করেছ। দ্বিতীয় বর্ষে আমাদের আছে সামষ্টিক অর্থনীতি। আমরা সামষ্টিক অর্থনীতির সুবিধা লাভ করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থের শুরুতেই আমরা জানতে চেষ্টা করবো সামষ্টিক অর্থনীতি কাকে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কম্পিউটার স্লাইডের দিকে একটু তাকাও, তাহলে তোমরা বিষয়টি খেয়াল করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই জানবো সামষ্টিক অর্থনীতি কাকে বলে। অর্থশাস্ত্রে যে অংশে কোনো দেশের সমগ্র অর্থনীতি পর্যালোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। অর্থশাস্ত্রের যে অংশে কোনো দেশের সমগ্র অর্থনীতি পর্যালোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে। খেয়াল করে শিক্ষার্থীবৃন্দ, সমগ্র অর্থনীতি পর্যালোচনা করা হবে তাকে হচ্ছে সামষ্টিক অর্থনীতি। আমরা যদি অর্থনীতিবিদ O.M. অ্যামোস বলেন এর সংজ্ঞাটা দেখি, যে ম্যাক্রোইকোনমিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ইকোনমিক্স দ্যাট স্টাডিজ দ্য ইন্টার ইকোনমি। O.M. অ্যামোস বলেন যে সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটা শাখা। শিক্ষার্থীবৃন্দ, অধ্যাপক কে বোলিং বলেন সামষ্টিক অর্থনীতি কোনো ব্যক্তি আয়ের পরিবর্তে জাতীয় আয়, নির্দিষ্ট দ্রব্যের পরিবর্তে সাধারণ মূল্য স্তর এবং দ্রব্যের ব্যক্তিগত উৎপাদনের পরিবর্তে জাতীয় উৎপাদনের কথা আলোচনা করে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতে পারলাম যে সামষ্টিক অর্থনীতি হলো যে সমগ্র বিষয়, সমগ্র অর্থনীতি নিয়ে যেখানে আলোচনা করা হয় এখানে অর্থনীতির একটা অংশে সামষ্টিক অর্থনীতি। আর এখানে ব্যক্তি আয়ের পরিবর্তে সমগ্র ব্যক্তিগত কোনো আয়, ব্যক্তিগত উৎপাদনের পরিবর্তে সমগ্র আয়, সমগ্র উৎপাদন নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। আশা করি শিক্ষিত তোমার বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এরপরে যাই ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের সাথে অনার্স প্রথম বর্ষে ব্যষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করেছি। সেখানে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, ব্যষ্টিক অর্থনীতির বৈশিষ্ট্য, এসব আমরা মূলনীতি সব পড়িয়েছি। আমরা সেখানে পড়েছি ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতির পার্থক্য। আমাদের সামষ্টিক অর্থনীতি বুঝতে হলে দুইটা পার্থক্যটা খুব ভালো করে বোঝা দরকার। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আমাদের এই বিষয়টি খেয়াল করি তাহলে আমার দুইটা অর্থনীতির মধ্যে খুব ভালো পার্থক্য খুঁজে পাবো। ব্যষ্টিক অর্থনীতিতে অর্থব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যেমন কোনো অর্থনৈতিক কাজ ব্যক্তিগত বা এককভাবে আলোচনা করা হয়, ঠিক ব্যক্তিগতভাবে বা এককভাবে আলোচনা করা হয়। সামষ্টিক অর্থনীতি কি বলছেন, সামগ্রিক অর্থনীতিতে কোনো অর্থনৈতিক বিষয়ের সমষ্টিগত বা সামগ্রিকভাবে আলোচনা করা হয়, সমষ্টিগত বা সমগ্রভাবে বিষয়টা আলোচনা করা হবে, সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। দুই নম্বর পাত্রটা খেয়াল করি শিক্ষার্থীবৃন্দ, ব্যষ্টিক অর্থনীতি অর্থনৈতিক ধারণাসমূহ খণ্ডিত অংশ নিয়ে আলোচনা করে, তাই ব্যষ্টিক অর্থনীতির পরিধি ক্ষুদ্র ও আংশিক। কারণ হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি কোন একটা বিষয়ের খণ্ডিত অংশ নিয়ে আলোচনা করে, এটা বিষয়টা আংশিক বিশ্লেষণ, আংশিক ধারণা। সামষ্টিক অর্থনীতি কোন অর্থনৈতিক বিষয়ের সামগ্রিক দিক সম্পর্কে আলোচনা করে, এই জন্য সামষ্টিক অর্থনীতির পরিধি ব্যাখ্যা হচ্ছে টোটাল একটা বিষয়ের একটা টোটাল ধারণা প্রদান করে হলো সামষ্টিক অর্থনীতি। আমরা যদি চিন্তা করি তৃতীয় পার্থক্যটা দেখো শিক্ষার্থীবৃন্দ, ব্যক্তি কারণ বা শিল্প প্রতিষ্ঠানের কাজ ব্যাখ্যার জন্য ব্যষ্টিক অর্থনীতি আংশিক ভারসাম্য পদ্ধতি ব্যবহার করে। পক্ষান্তরে
সামষ্টিক অর্থনীতি চলকের গতিধারা, আচরণ বিশ্লেষণের জন্য সামগ্রিক ভারসাম্য পদ্ধতি ব্যবহার করে। আমরা 4 নম্বর কথাটা দেখি। অর্থনীতির এই অংশে অর্থব্যবস্থা অতি ক্ষুদ্র বাস্তব অবস্থানসমূহকে বিবেচনা করা হয়। অতি ক্ষুদ্র 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 যে বিষয়টা আছে সেটা এখানে বিবেচনা করা হয়। আমরা বলতে পারি যে রুট লেভেল পর্যন্ত একেবারে প্রান্তিক পর্যায়ে একজন ভদ্রমহিলা যে সে তার বাড়ির আঙিনায় কিছু সবজি চাষাবাদ করলো, হাঁস পাললো, মুরগি পালন করলো, এই যে মানে ছোটখাটো বিষয় এখানে ব্যক্তিগত বিষয় আলোচনা করা হয়। ঠিক উল্টোভাবে সামষ্টিক অর্থনীতির গোটা অর্থব্যবস্থা কিভাবে কাজ করে তা সরাসরি বিবেচনা করা হয়। গোটা অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে কাজ করলো, কিভাবে এটা সামষ্টিক অর্থনীতিতে মানে পুরো অর্থনীতিতে প্রভাব বিস্তার করলো, সেটা এখানে সামষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এর পরের পয়েন্টে যাই, ব্যষ্টিক অর্থনীতি ব্যাপকভাবে সুযোগবাদী দর্শনের যুগে উন্নয়ন লাভ করে। ঠিক সামষ্টিক অর্থনীতি উন্নয়ন লাভ করে তার অনেক পরে। ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করার সময় অন্যান্য অবস্থা অপরিচিত ধরা যায়, অন্যান্যগুলো অপরিবর্তিত অবস্থা ধরা হয়। সামষ্টিক অর্থনীতি কোনো বিষয়ে অপরিচিত না ধরে বরং সংশ্লিষ্ট সবগুলো বিষয়ে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করা হয়, তাই সামষ্টিক অর্থনীতি আলোচনা অধিক বাস্তব সম্মত। তার মানে কি হচ্ছে, সামষ্টিক অর্থনীতি আলোচনার মাধ্যমে আমরা মানে মানে অর্থনীতির মূল যে বিষয়টা, অর্থনীতির যে সার্বিক অবস্থা সেটা আমরা জানতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরের পয়েন্টে গেলে বুঝতে পারবে অর্থনীতির সম্বন্ধে সামষ্টিক অর্থনীতির গুরুত্ব। তো শিক্ষার্থীবৃন্দ, সামষ্টিক অর্থনীতি একটা অর্থনীতি সাবজেক্ট অনেক বড় একটা বিষয়, অনেক বোঝার বিষয়, বিস্তৃত আলোচনার বিষয়। তার মধ্যে সামষ্টিক অর্থনীতি খুবই একটা চমৎকার সাবজেক্ট। আর এখানে এই অর্থনীতির কি গুরুত্ব রয়েছে সেটা একটু আলোচনা করবো আমরা এখন। গুরুত্বের মধ্যে আমরা যদি পয়েন্ট দিয়ে আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে অর্থনৈতিক উন্নয়ন। আমরা চাই যে দেশের আর্থসামাজিক উন্নয়ন হোক, দেশ উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যাক, সে তার মানুষের মাথায় হচ্ছে আয় বাড়বে, মানুষের মতো জীবনের ছোঁয়া পাবে, অবকাঠামো উন্নয়ন হবে, বেকারত্ব দূর হবে, এইসব বিষয়, আমাদের এক্সপোর্ট বাড়বে, আমাদের জীবনযাত্রা অনেক আমরা উন্নত জীবনের ছোঁয়া পাবো, এটা চাই। এটা করতে হলে কি দরকার, আমাদের অর্থনৈতিক উন্নয়ন দরকার। এটার জন্য আমাদের দরকার হলো যে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের জন্য অবশ্যই আমাদের সামষ্টিক অর্থনীতি সম্বন্ধে ধারণা লাভ করতে হবে, যে আমাদের বর্তমানে মোট উৎপাদন কি হচ্ছে, আমাদের জিডিপি কত, আমাদের মোট আমদানি কত, মোট রপ্তানি কত, আমাদের বেকারত্বের হার কত, কর্মসংস্থানটা কিভাবে হচ্ছে, আমাদের বিদেশি বিনিয়োগটা কত, এসব বিষয়ে জানতে হবে। তাহলে অর্থনৈতিক উন্নয়ন জানার জন্য, উন্নয়ন বাস্তবায়ন করার জন্য অবশ্যই আমার কি করতে হবে, সামষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে। জাতীয় আয়, আমরা সবসময় বলি যে জাতীয় আয় বাড়াতে হবে। জাতীয় আয় বাড়াতে কি করতে চাচ্ছি, যে আমরা কিভাবে জাতীয় আয় বাড়াবো। জাতীয় বাড়াতে আমরা কি করতে হবে, আমাদের উৎপাদন বাড়াতে হবে, আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে। মূল কথা উৎপাদন বাড়াতে। উৎপাদন আমাদের প্রধানমন্ত্রী আমাদের বলে যে 1 ইঞ্চি জমির জন্য অনাবাদি না থাকে। কারণটা কি, সে বলে যে উৎপাদন এর মাধ্যমেই আমাদের আয় বাড়বে, আমাদের আয় বাড়বে, আমাদের এক্সপোর্ট বাড়বে, আমাদের মাথা পিছু আয় বাড়লে আমাদের উন্নত জীবনের ছোঁয়া পাবে। ঠিক আছে, এই কারণে আমাদের জাতীয় আয় আমাদের বাড়াতে, এই জাতীয় আয় যে বাড়াতে চাই, এটার জন্য আমাদের কি সামষ্টিক অর্থনীতি বিষয়টা অবশ্যই বুঝতে হবে, কিভাবে আমরা জাতীয় আয় বাড়াতে পারি। তারপর পয়েন্টটা থাকে সেক্ষেত্রে কিন্তু পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন। আমরা পরিকল্পনা প্রণয়ন করতে চাই, প্ল্যানিং করতে চাই, সেটা বাস্তবায়ন করতে চাই। কিভাবে বাস্তবায়ন করবো আমরা যদি আমাদের পরিকল্পনা ঠিক মতো না করতে পারি, হিসেবে বাস্তবায়ন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা বাস্তবিত হবে না। অর্থনৈতিক যে উন্নতি, অর্থনৈতিক অগ্রগতি, আমাদের প্রবৃদ্ধি, আমাদের উন্নয়ন, যাই কিছু করি না কেন, আমাদের জন্য হলো পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন করা। আর এর জন্য অবশ্যই আমাদের অর্থনৈতিক জ্ঞান থাকতে হবে, সামষ্টিক অর্থনৈতিক ধারণা থাকতে হবে। যদি সেটা না থাকে, আমরা কিন্তু ইচ্ছা করলেই আমাদের এটা করতে পারবো না। কারণ আমাদের অবশ্যই সামষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে। বাণিজ্য চক্র, আমরা কিভাবে এরপরে যে পয়েন্ট আছে বাণিজ্য চক্র, আমরা কি কতক্ষণ আমদানি করব, বিভিন্ন রপ্তানি করব, কখন রপ্তানি করব, কখন আমদানি করব, আমদানিকে কখন নিরুৎসাহিত করব, কখন আমদানিকে আমরা উৎসাহিত করব। ঠিক আছে, এই বিষয় আছে। আমরা কখন এটা আমরা কিভাবে আমদানি ব্যয় পরিশোধ করব, সেটা ডলারে করব নাকি স্বর্ণ মুদ্রায় করব,
এই বিষয়টা আছে। তো এইসব বিষয় জানতে হলেও আমাদের সামষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে। বৈদেশিক বিনিময়, আমরা আমরা প্রতিনিয়ত পণ্য আমদানি করি, পণ্য রপ্তানি করি, আমরা বিদেশে বিভিন্ন দেশের সাথে কি করি, আমাদের বিনিময় রয়েছে, আমরা প্রতিনিয়ত আমরা এই বিনিময়টা করে থাকি। সেই বিনিময়টা কিভাবে করলে আমাদের ব্যবসায়িক আমাদের মানে বিষয়টা আমাদের অনুকূলে থাকবে, আমরা কিভাবে এখান থেকে লাভবান হবো, আমাদের এখান থেকে কোনো আহ, উপার্জনের পথ রয়েছে কিনা, আমাদের উন্নতির কোনো জায়গা রয়েছে কিনা, আমরা আরো ভালো করতে পারি কিনা, সেই বিষয়টা অবশ্যই বিবেচনা করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এটা করতে হলে অবশ্যই আমাদের সংস্কৃতির গুরুত্ব জানতে হবে। আর্থিক ও রাজস্ব নীতি, আমরা দেখি মাঝে মাঝে যে সরকার বিভিন্ন আর্থিক নীতি ঘোষণা করে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই আর্থিক নীতিটা আমাদের মাঝে মাঝে দেখি কিভাবে এটা বাস্তবায়ন করবে। সে রাজস্ব নীতি সরকার কিভাবে রাজস্বটা আহরণ করবে, তার এনবিআর আছে, রাজস্ব বোর্ড আছে, এইটার মাধ্যমে সে কিভাবে অর্থ মানে সে রাজস্ব আদায় করবে এবং সে কিভাবে এটা সেটা বাস্তবায়ন করবে। দেখবে সরকার দেখে যে মুদ্রাস্ফীতির অবস্থা কি, দ্রব্যমূল্য কি অবস্থা আছে, মানুষের সামর্থ্য মধ্যে আছে কিনা। আবার সরকার চিন্তা করে যদি যে আমাদের রাজস্ব আয় যদি রাজস্ব যদি বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমরা উন্নয়ন প্রকল্পগুলো আমরা এগিয়ে নিতে পারবো না। এটা একটা বিষয় আছে। তো উন্নয়ন প্রকল্প যদি বাড়াতে যে আমাদের যদি আমাদের কন্টিনিউ করতে চাই, ডেভেলপমেন্ট নিশ্চিত করতে চাই আমাদের, তাহলে আমাদের রাজস্ব আয় বাড়াতে হবে, রাজস্ব বাড়াতে হবে। তাছাড়া কিন্তু আমাদের যে উন্নয়ন সেটা অনেকটাই বাধাগ্রস্ত হবে। আমরা তাহলে আমরা সরকারকে দেখি বিভিন্নভাবে, আমাদের সঙ্গে কিছুদিন আগে ভ্যাট নিয়ে সরকার অনেক কাজ করলো, অনেক আস্তে আস্তে এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার, কারণ থেকে সে চাচ্ছে রাজস্ব আয় বাড়াতে। সরকারের তো আমাদের উন্নয়নের কাজে আবার পরবর্তীতে ব্যবহার করবে। এটাই কোনো যে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক সুরক্ষা, এসব ক্ষেত্রে ব্যয় হবে। এতে কি হবে, মানুষের জীবন মান উন্নতি করবে। ব্যষ্টিক অর্থনীতির বিশ্লেষণ, আমরা যদি ব্যষ্টিক অর্থনীতি বিশ্লেষণ করতে চাই, তাহলে আমার সামষ্টিক অর্থনীতি সম্বন্ধে ধারণা থাকতে হবে। আমাদের সামষ্টিক অর্থনীতি সম্বন্ধে বিস্তারিত বিষয়টা জানলেই শুধু ব্যষ্টিক অর্থনীতি নিয়ে আমার আলোচনা করতে হবে। সামষ্টিক অর্থনীতির ধারণা থাকতে হবে। সামষ্টিক অর্থনীতি কেন, তাহলে ব্যষ্টিক অর্থনীতি সম্বন্ধে আমার একটু ভালো আহ, জানতে পারবো। কেন আমি ব্যষ্টিক অর্থনীতি জানবো, সেটা সামষ্টিক অর্থনীতি সম্বন্ধে ধারণা থাকলে সেটা শুধু সম্ভব। তো তাহলে আমরা একটু শিক্ষার্থী বুঝতে পারলাম যে সামষ্টিক অর্থনীতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা এটা অধ্যয়নের মাধ্যমে, এটা বুঝতে পারার মাধ্যমে দেশের এবং আমাদের পুরো যে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক অবস্থা, আমাদের আমাদের উৎপাদন, আমাদের আয়, জাতীয় আয়, আমাদের মাথাপিছু আয়, আমাদের মুদ্রার মান, আমাদের উপর অনেক কিছুই ডিপেন্ড করতেছে। তার মানে কি হচ্ছে, অবশ্যই আমাদের সামষ্টিক অর্থনীতির দিকে গুরুত্ব দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এর পরবর্তী পয়েন্টে চলে যাই। সামষ্টিক অর্থনীতির নীতিসমূহ। সামষ্টিক অর্থনীতির অনেকগুলো নীতি আছে, আমরা সেই নীতিগুলোকে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। অনেক নীতির মধ্যে আছে রাজস্ব নীতি, আর্থিক নীতি, আয় নীতি, বৈদেশিক বিনিময় নীতি। এই নীতিগুলোকে আমরা যদি ভালো করে বুঝি, তাহলে অর্থনীতি সামষ্টিক নীতিসমূহ আমরা বুঝতে পারবো। রাজস্ব নীতি, সরকার সে চাচ্ছে হলো যে আসলে কি সাংস্কৃতিক অর্থনৈতিক কাজটাই হলো যে আমি বিষয়টা হলো যেরকম যে পুরো সামগ্রিকভাবে অর্থনীতি গতি সঞ্চার হওয়ার চাঞ্চল্য আনা, অর্থনীতিকে মজবুত করা, আমাদের জাতীয় আয় বৃদ্ধি করা, আমাদের এক্সপোর্ট বৃদ্ধি করা, অর্থনীতির স্বাবলম্বিতা প্রকাশ করা, এর ফলে দেশের সামর্থ্য বৃদ্ধি করা, দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সেটা প্রকল্প হাতে নেওয়া, বাস্তবায়ন করা, কর্মসংস্থান সৃষ্টি করা, ধীরে ধীরে আমাদের এই উন্নতি ধারা অব্যাহত রাখা। এর ফলে আমরা আস্তে আস্তে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য উন্নত দেশে পরিণত হওয়া, সেটার দিকে আমরা ধাবিত হব। তার প্রথম দাবি হচ্ছে যে আমাদের রাজস্ব নীতিটা কি হতে হবে। রাজস্ব নীতিটা আমাদের সরকার বিভিন্নভাবে তার রাজস্ব বাড়াতে চাচ্ছে, বাড়াতে চায়, এবং সেটা চাইভাবে চায় যে কোনোভাবে যেন সাধারণ মানুষের কোনো প্রভাব ক্ষতি না হয়, তাদের কষ্ট না হয়, তারাও যেন ভালো থাকে, এবং কোন কোন ক্ষেত্র থেকে গুরুত্ব দিলে এই বিষয়টা আরো বেশি ভালো হবে, মানে ভালোভাবে রাজস্ব আদায় হবে, সেদিকে সরকার সবসময় মনোযোগ দিয়ে থাকে। তো এই শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো যে মানে কোনো কিছু হঠাৎ করে সরকার চাপিয়ে দেয় না, মানে
হঠাৎ করেই ওভারনাইট এটা করে না, কারণ সে দেখে যে আসলে কোথায় কোথায় সুযোগ আছে আমার, কোথা থেকে রাজস্ব আহরণ করবো, রাজস্ব ট্যাক্সের এটা বাড়াবো কিনা, নাকি ট্যাক্সের আওতা বাড়াবো, নাকি ট্যাক্সের রেটটা বাড়াবো, এইসব বিষয়ে অনেক চিন্তা ভাবনা করে। বা আমরা কিভাবে কোন প্রোডাক্টের উপর, এক্সপোর্টের উপর বেশি ডিউটিটা বাড়াবো, নাকি ইম্পোর্টের উপর বাড়াবো, বাড়ালে সেটার উপরে জনগণের দ্রব্যের ক্রয় মূল্যের কোনো প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করা হয়। তো এই যে রাজস্ব নীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ নীতি, সামষ্টিক অর্থনীতি, এটার মাধ্যমে সরকার তার আহ, আর্থিক সামর্থ্য অনেকটাই এর উপর ডিপেন্ড করে। আর্থিক নীতি, তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আর্থিক নীতিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকদিন ধরে দেখছি যে সরকার যে একটা বিষয় তো আমরা শুনে থাকবে যে ব্যাংকগুলোকে চাপ দিচ্ছে যে আপনারা সিঙ্গেল ডিজিটের ঋণের সুদের হার নিয়ে আসেন, তাহলে সহজে মানে ব্যবসায়ীরা উদ্যোগ নিতে, মানে ব্যবসা বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এত উচ্চ সুদের হারে বিনিয়োগ করে তারা লাভবান হতে পারে না, তারা ঝুঁকি নিতেও চায় না। এই জন্য আমাদের বিনিয়োগটা অনেকটা স্থির পড়ে আছে। যে ব্যাংকগুলো যদি সিঙ্গেল ডিজিটে চলে আসে, তাহলে কি করতে হবে, অধিক বিনিয়োগ হবে, অধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে, উৎপাদন বাড়বে, আমাদের এক্সপোর্ট বাড়বে, মাত্রা হচ্ছে আয় বাড়বে, মাত্রা হচ্ছে আয়, এক্সপোর্ট বাড়বে, আমাদের টোটাল আয়টা বাড়বে, মাত্রিক আয়টা বাড়বে, আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাবো। এই একটা বিষয় যে অর্থনীতিটা এটা এখানে আছে। আবার দেখা যাচ্ছে যে আহ, সুদ, সরকার বিভিন্নভাবে যে তার যে লেনদেনের ক্ষেত্রে তার রিজার্ভ আছে, তার যে আমদানি রপ্তানি পলিসিগুলোতে কিছু করে এই তার অর্থনীতিটা বাস্তবায়ন করে থাকে। আয় নীতি, সরকার কিভাবে আয় করবে সেই নীতিটা সামষ্টিক অর্থনৈতিক বিষয়। সামষ্টিক এই আয় নীতির মাধ্যমে সরকার তার আয়ের বিভিন্ন পাঠ খুঁজে ফেলে এবং আয়ের পথ বের করে, এবং আয়টাকে কিভাবে উৎপাদনমুখী কাজে আবার সেটা ব্যবহার করা যায়, সেটাকে যথাযথ ব্যবহার করা যায়, তাতে সেদিকে সরকার গুরুত্ব দেয়। কোন সেক্টরে বেশি বিনিয়োগ করলে সেটা পরবর্তীতে আয়ের ক্ষেত্রে আরো বেশি সুবিধা হবে সেটা চিন্তা করা হয়, এবং সরকার কোথা থেকে আয় করবে সেই বিষয়ে সরকার সচেষ্ট থাকে। বৈদেশিক বিনিময় নীতি, বৈদেশিক বিনিময় নীতি একটা বড় খুবই গুরুত্বপূর্ণ নীতি। বৈদেশিক মানে সরকার চায়, একটা দেশ চায় সবসময় আমদানি রপ্তানি করার ক্ষেত্রে তার জন্য বাণিজ্যটা তার অনুকূলে থাকে, এবং তার এক্সপোর্ট যেন ইম্পোর্টের চেয়ে বেশি না, ইম্পোর্টের চেয়ে বেশি হয়, ইম্পোর্ট যেন বেশি না হয়, বাণিজ্য মানে বিষয়টা হলো ঘাটতি যেন না থাকে। তারপরে দেখা যাচ্ছে যে বিদেশের জন্য তাদের জন্য মূল্য পরিশোধের করার ক্ষেত্রে যেন তার কোনো সমস্যা না হয়, এই বিষয়টা সরকার চেষ্টা করে, তার ডলারের জন্য সঙ্গত সমস্যা না হয়। আবার ডলারের দাম বেড়ে গেলেও সমস্যা আছে, সেটা বিষয়টা আছে। মানে সবকিছু মিলে একটা ভারসাম্য অবস্থা সরকার বিরাজ করতে চায়, এবং যার ফলে দেশে একটা অর্থনৈতিক স্থিতিশীলতা, স্থিত অবস্থা বিরাজ করবে, এবং দেশের উন্নয়ন গতি ত্বরান্বিত হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল সরকারের আদর্শ নীতি, অর্থনীতি, সাংস্কৃতিক নীতি, সমাজ আদর্শ নীতি, আর্থিক নীতি, আয় নীতি, বৈদেশিক বিনিময় নীতি, এগুলো, এই নীতিগুলো তোমরা একটু দেখবে, তাহলে একটু সহজেই বুঝতে পারবে। আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের তুলনামূলক গুরুত্ব। অনেকে আমরা এরকম বলে থাকি যে আসলে এই ব্যষ্টিক অর্থনীতিটা বেশি গুরুত্বপূর্ণ, ব্যষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি কি হবে, আমাদের মাঠ পর্যায়ে উৎপাদন না হয়, সামষ্টিক অর্থনীতি তার ক্যালকুলেশন করে কি হবে। তাহলে দেখি আসলে মানে কোথায় কি অবস্থা, আসলে কার কি গুরুত্ব রয়েছে আসলে। তো সেক্ষেত্রে প্রথম যে পয়েন্ট আছে, অর্থনীতি কোনো ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে যেমন কথা বলে, তেমনি সামগ্রিকভাবে দেশের সকল মানুষের সমাজের ও সমগ্র উৎপাদন ব্যবস্থার অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে কথা বলে। তো সেক্ষেত্রে খেয়াল করো, অর্থনীতি কোনো ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান অর্থনৈতিক কর্মকাণ্ড নির্ধারণ করার কথা বলে, এবং সামগ্রিকভাবে দেশের সকল মানুষের সমাজের সমগ্র উৎপাদন ব্যবস্থার কর্মকাণ্ড নিয়েও কথা বলে। দ্বিতীয় পয়েন্টে দেখো, ব্যক্তির একত্রিত রূপই হলো সমষ্টি। আমি ইন্ডিভিজুয়াল, আমি একক, যখন এদের অনেকগুলো ব্যক্তিত্ব অনেক সমষ্টি আকারে যেভাবে
প্রভাব বিস্তার করবে। আমাদের সকলের প্রচেষ্টাই যখন একসাথে যুক্ত হবে তখন সামষ্টিক প্রচেষ্টায় চলে আসবে। কাজেই ব্যষ্টিক অর্থনীতির বিশ্লেষণ বাদ দিয়ে কিংবা জানা না থাকলে সামষ্টিক অর্থনীতির প্রকৃতি নির্ণয় করা যায় না। কারণ ব্যষ্টিকটা না জানা থাকলে সামষ্টিক অর্থনীতির প্রকৃতি জানা যাবে না। ব্যষ্টিক পদ্ধতিতে একজন ব্যক্তি, একটি পরিবার কিংবা একটি উৎপাদন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড বিশ্লেষণের যেমন প্রয়োজন, তেমনি সামষ্টিক পদ্ধতিতে সমগ্র জনগণ, সমগ্র সমাজ কিংবা দেশের সমগ্র উৎপাদন প্রতিষ্ঠানসমূহের কর্মকাণ্ড বিশ্লেষণে গুরুত্ব রয়েছে। আমি ঠিক আছে, ব্যক্তি গুরুত্বপূর্ণ, ব্যক্তি উৎপাদন, ব্যক্তির আয়, ব্যক্তির উপর, ব্যক্তির চাহিদা সব ঠিক আছে। একইভাবে সামষ্টিক অর্থনীতির মাধ্যমে সমগ্র জনগণ, সমগ্র সমাজ, দেশের সমগ্র উৎপাদন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড বিশ্লেষণে গুরুত্ব রয়েছে। তাছাড়া কিন্তু এই চাহিদাগুলো পূরণ করা যাবে না। তাছাড়া সবার দিকে খেয়াল করা যাবে, একজনকে নিয়ে তো দেশ চলে না, সবাইকে নিয়ে চলতে হবে, সকলের দিকে খেয়াল রাখতে হবে। ব্যক্তির উৎপাদন যেমন এখানে করতেছে, ব্যক্তির উৎপাদন যদি চিন্তা করলে হবে না, সাথে এটা যদি সমগ্র সবার যদি চাহিদা না মেটাতে পারে, দেশের চাহিদা না মেটাতে পারে, এটা একটা বিষয় আছে। তো সমগ্র নিয়ে আলোচনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যষ্টিক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার না করে সমগ্র অর্থনীতি ব্যাখ্যা করা দেওয়া যায় না। কারণ ব্যষ্টিক অর্থনীতি যদি আমরা ভালো করে না বুঝি, তো সামষ্টিক অর্থনীতি ব্যাখ্যা করা সম্ভব না। আবার সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ না করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাখ্যা দেওয়া যায় না। আবার সামষ্টিক অর্থনীতি বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ না করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাখ্যা দেওয়া যায় না। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো। পরের পয়েন্টটা খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ। অর্থনীতি বিশ্লেষণে যে কোনো একটি পদ্ধতির উপর নির্ভর করে অর্থনীতি পূর্ণাঙ্গ ধারণা জ্ঞান লাভ করা যায়। কারণ আমি যদি ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করবো, ব্যষ্টিক নিয়ে পড়ে থাকবো, এটা না। খণ্ডিত কোনো জ্ঞান কাজে আসে না। তাই অর্থনীতি বিশ্লেষণ খণ্ডিত পদ্ধতি ও সামষ্টিক পদ্ধতি উভয়ই অপরিহার্য। কারণ ব্যষ্টিক অর্থনীতির যেমন গুরুত্ব রয়েছে, সামষ্টিক অর্থনীতিরও গুরুত্ব রয়েছে। প্রশিক্ষণের পরে যে পয়েন্ট আছে, একজন ক্রেতার চাহিদা কিংবা পণ্যের যোগান ও দাম নির্ধারণ পদ্ধতি ব্যষ্টিক পদ্ধতি জানা থাকার পাশাপাশি সামগ্রিক চাহিদা ও যোগান এর দাম স্তর নির্ধারণ সামষ্টিক পদ্ধতি জানা থাকা জরুরি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের অর্থনীতির জন্য ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে, সামষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে, একটি ছাড়া অন্যটি ব্যাখ্যা বিশ্লেষণ সম্ভব না। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটো অর্থনীতি আমার ভালো করে জানতে হবে। প্রশিক্ষিত আমরা পরের পয়েন্টে চলে যাই। সামষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতা। প্রিয় শিক্ষার্থী, কিন্তু সামষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতা রয়েছে। ইচ্ছা করলে আমরা সবকিছু একেবারে আমরা যে চাই, আমরা যে চিন্তা করি তা বাস্তবে নাও হতে পারে। প্রথম যে পয়েন্ট আছে, বৈসাদৃশ্যপূর্ণ উপাদান। সামষ্টিক অর্থনীতির কিছু উপাদান আছে বৈসাদৃশ্যপূর্ণ, যে তার সাথে ম্যাচ করে না। এই যে বিষয়টা আছে, এগুলো অনুষ্ঠান ব্যাখ্যা করা যায় না। এটি সামষ্টিক অর্থনীতি হচ্ছে সীমাবদ্ধতা। সমগ্র অর্থনীতিতে প্রযোজ্য নয়। কিছু বিষয় আছে যে আমরা বলি যে সামষ্টিক বিষয় সমগ্র অর্থনীতি। ইচ্ছা করলে আমরা কিছু বিষয় আছে যে ওটা আমরা যে আমদানি করছি বা রপ্তানি করছি, এটা কিন্তু অনেক সময় মানে সবার উপরে এই প্রভাবটা পড়ে না। এটা মানে ফলটা যে সরাসরি পড়ছে তা না। তারপরে দেখা যাচ্ছে কিছু এমন কেউ আছে যে কিছু জিনিস আছে যে কেউ ওটা সবসময় ক্রয় করে মানে তার চাহিদা মিটিয়ে থাকে, কেউ আছে কি উৎপাদন করে। তাহলে কি হচ্ছে, যদি সামষ্টিক অর্থনীতির বিষয়টা যেভাবে আমদানি নির্ভর বা ওটা হবে, তার উপর কিন্তু এটা প্রভাব বিস্তার করবে না, কারণ সমগ্র অর্থনীতিতে প্রযোজ্য নয়। এটা একটা বিষয়, এরকম একটা বিষয় আছে। কিছু এটা করা হয়। অর্থের মূল্য পরিবর্তনশীল। আমরা যদি দেখি যে প্রতিনিয়ত অর্থের মূল্য কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এর ফলে আমরা দেখতে পারি যে সামষ্টিক অর্থনৈতিক ক্যালকুলেশন আমরা যেটা চিন্তা করি সেটা অনেক সময় কি করে, ওঠানামা করবে। তার মানে আমি যেটা বলতেছি সেটা সংখ্যাটা, পরিমাণটা কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, অ্যাকচুয়ালি নাও হতে পারে। তেমন কি হচ্ছে, অর্থের মূল্যের কারণে আমার যে ক্যালকুলেশন সেটা ভুল হতে পারে। সাংস্কৃতিক অর্থনীতি বিষয়টা অনেকটা মানে ক্যালকুলেশন বিষয়টা আমরা সবসময় যোগ বিয়োগ হিসাব হিসেবে বিষয়ে চিন্তা করি। তাহলে আমাদের এই অর্থের মূল্যের পরিবর্তনের কারণে এটা ওঠানামা করতে পারে। সমগ্রতা একটি অবাস্তব ধারণা। সমগ্রতা, আসলে সমগ্রতা কি একটু টোটালটা একটা সত্যি কি আমরা সবসময় বের করতে পারি কিনা? অনেক উৎপাদন আছে, অনেকের অবদান আছে ব্যষ্টিক পর্যায়ে, ব্যষ্টিক অর্থনীতি।
সেটা আমরা ইচ্ছে করলে সবসময় সবকিছু আমরা ক্যালকুলেশন করতে পারি না। আবার এটা করা সম্ভব না, কারণ কি সমগ্র একটি অবাস্তব ধারণা, অবাস্তব সত্তাবলী। সমস্যা অর্থনীতি কিছু মানে যখন আমরা ক্যালকুলেশন করি তখন ধরে নিই যে এইগুলা এই সত্যগুলো এগুলো যদি বা কিন্তু এইগুলো যদি থাকে তাহলে আমরা এটা হবে, কিন্তু এটা অনেক সময় এটা হয় না, কারণ কি এটা অবাস্তব সত্তাবলী। সমষ্টিকরণ জটিলতা, অনেক সময় আছে যে বিভিন্ন চিত্রের উৎপাদন, সেটা ইচ্ছা করলে আমরা কিন্তু সমষ্টিকরণ করতে পারি না। আমরা যদি চিন্তা করি যে একটা চিত্রে একটা জমিতে 5 বিঘা 5 মণ পাট উৎপাদন হয়েছে, আবার অন্য একটা আরেক বিঘা জমিতে যে 5 মণ উৎপাদন হবে নাও হতে পারে, আরেক বিঘা জমিতে অন্য কোনো ফসল উৎপাদন হতে পারে। আমরা যেভাবে ধরি এভাবে কিন্তু সমষ্টিকরণ করা কঠিন হয়ে পড়ে। উন্নয়নশীল দেশে প্রযোজ্য নয়। এই যে আমরা যে সমষ্টি অর্থনীতির যে বিষয়ে আমাদের কথা বলতেছি, এটা আসলে আমাদের উন্নয়নশীল দেশগুলোতে এগুলো প্রযোজ্য নয়, কারণ এই সমষ্টি অর্থনীতি বিবেচনায় এই কথাবার্তা যত বলতেছি উন্নত দেশে তারা তাদের এই বিষয়গুলো তারা লক্ষ্য করেছেন। একটা বিষয় অবাস্তব অনুমিত শর্ত, সংসদে কিছু অবাস্তব অনুমিত শর্ত চিন্তা করা বিবেচনা করা হয়। এই কারণে আমাদের এই সংসদ এটা একটা সীমাবদ্ধতা, পরিসংখ্যানগত অসুবিধা, অর্থনৈতিক কিছু পরিসংখ্যানগত অসুবিধা রয়েছে। এটা পরিসংখ্যান তারা টেবিলে বসে বা ব্যয়গুলি না বলে এভাবে বলি যে তারা যেভাবে বিবেচনা মানে আমাদের ডেটা সংগ্রহ দিয়ে থাকে, তারা অ্যাকচুয়াল তথ্য অনেক সময় সম্ভব নয়, কিন্তু তারা পরিসংখ্যানগত মানে যে সিস্টেমেটিক ওয়েতে তারা এটা বের করে দেয়। এটা অনেকটাই সঠিক, কিন্তু 100% যে সঠিক এটা বলা যাবে না। তো সেক্ষেত্রে তোমরা এই যে বিষয়গুলো এগুলো সমষ্টি অর্থনীতির সীমাবদ্ধতা। তো সেক্ষেত্রে কিন্তু আমরা পরের পয়েন্টে চলে যাই, সামষ্টিক অর্থনীতির সামষ্টিকীকরণের সমস্যাগুলো ব্যাখ্যা করো। অর্থের মূল্য পরিবর্তনজনিত সমস্যা। অর্থের মূল্য প্রতিনিয়ত কি করছে, ওঠানামা করছে। সাধারণত অর্থের মূল্য প্রতিনিয়ত হ্রাস পায়, সম্পদের মূল্য বৃদ্ধি পায়। এই কারণে যে সামষ্টিকরণের সমস্যা, এই যে আমাদের যে উৎপাদন, আমাদের যে সম্পদ, এই কারণে আমরা ইচ্ছা করলে আমাদের টোটাল সম্পদ, টোটাল আয়কে, টোটাল এক্সপোর্টকে যে আমি যে এটাকে করবো করবো, এটা অনেক সময় সম্ভব হয় না, একমাত্র অর্থের মূল্যের পরিবর্তনজনিত সমস্যার কারণে। অসমজাতীয় ব্যষ্টিক চলকের প্রস্তুতিজনিত অসমজাতীয়, দেখা যায় কিছু জাতি আছে যে একই মানে ব্যষ্টিক মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলো আছে একই মানে একই রকম মানে একই বিষয় না, অনেকগুলো বিষয়। যে আমরা আমরা যে দেখি যে এক একজন মানুষ এক একটা বিষয় নিয়োজিত, এক একজন উৎপাদন এক একজনের অবদান এক এক রকম, অসমজাতীয়। এদের প্রত্যেকের যে কন্ট্রিবিউশন, এটা কিন্তু এটার কারণে কিন্তু ইচ্ছা করলে আমরা এই সমষ্টিকরণ করতে পারি না। ব্যষ্টিক চলকের মানের ভিন্নতা, ব্যষ্টিক যে চলকগুলো আছে সেগুলোর মানের কিছু ভিন্নতা রয়েছে। এই মান ভিন্নতা থাকার কারণে ইচ্ছা করলে আমরা সমষ্টিকরণের সমস্যাগুলোর মধ্যে পড়ি, ইচ্ছা করলে সমষ্টিকরণ ব্যাখ্যা করতে পারি, সমষ্টিকরণ করতে পারি না। একটা হচ্ছে পরিসংখ্যানগত সমস্যা, আমরা আগে আলোচনা করেছি। পরিসংখ্যানগত ভাবে সমষ্টিকরণ একটি সমস্যা, যে পরিসংখ্যান যেভাবে কাজ করে সেভাবে সূত্রের তথ্যপদের মাধ্যমে সেটা প্রমাণ করে দেয়, কিন্তু বাস্তবে করলে সেটা সেরকম নাও থাকতে পারে। এই কারণে পরিসংখ্যানগত সমস্যা লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা পরের পয়েন্টে চলে যাচ্ছি, সামষ্টিক অর্থনৈতিক পরিধি। সামষ্টিক অর্থনীতির একটা বিস্তৃত ব্যাপক বিষয়, এটা অনেক বড় একটা বিষয়। এখানে আমরা সামষ্টিক পরিধিটা আলোচনা করব। সামষ্টিক চলক ব্যাখ্যা, আয় ও নিয়োগ তত্ত্ব ব্যাখ্যা, জাতীয় আয় ব্যাখ্যা, মূল্যস্তর বিশ্লেষণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য চক্র, আন্তর্জাতিক বাণিজ্য, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, ভোগ অপেক্ষক, সঞ্চয় বিনিয়োগ, আর্থিক ও রাজস্ব নীতি, সুদ। এই যে এই সব বিষয় কিন্তু সামষ্টিক অর্থনীতির আওতার মধ্যে পড়ে। সামষ্টিক অর্থনীতি এইসব বিষয় আলোচনা করে, মানে সামষ্টিক চলক ব্যাখ্যা করে, সামষ্টিক চলক ব্যাখ্যা করা একটা বিষয় আছে।
আয় ও নিয়োগ তত্ত্ব, কোথা থেকে আয় হবে, সেটা কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে কিনা সেটা নিয়ে ব্যাখ্যা করে। জাতীয় আয় ব্যাখ্যা, জাতীয় আয়টা কিভাবে কোথা থেকে আসছে, জাতীয় আয় কিভাবে ব্যবহার হবে, ঠিক আছে। এখানে এটাও সামষ্টিক অর্থনীতির একটা আওতার মধ্যে পড়ে। মূল্যস্থ বিশ্লেষণ, দ্রব্যমূল্যের ওঠানামা, মুদ্রাস্ফীতির কি পরিমাণ আছে, তারপরে সেটা জীবনযাত্রা কমলো কিনা, তারপরে মূল্যস্তরটা কোন পর্যায়ে আছে, এই বিষয়গুলো চিন্তা করা হয় সামষ্টিক অর্থনীতির মধ্যে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমরা প্রতিনিধি বলি যে প্রবৃদ্ধির কথা, আমরা জানি বিগত কয়েক বছরে আমাদের প্রবৃদ্ধি ছিল খুবই আশা জায়গা নিয়ে, আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ ছিলাম, আমাদের উৎপাদন অনেক অংশে বেড়েছে, আমাদের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, রাজনীতি স্থিতিশীলতার কারণে অনেক বেশি এখানে এই বিষয়টা পরিলক্ষিত হয়েছে, আমাদের শক্তি উৎপাদন অনেক অংশ বেড়েছে, আমাদের জীবন আগের জন্য হয়েছে। এটা এসব বিষয়ে সামষ্টিক অর্থনীতি এইসব বিষয়ে আলোচনা করে। বাণিজ্য চক্র, বাণিজ্য চক্র আমরা আগে জেনেছি যে আমদানি রপ্তানি যে বিষয়টা আছে সেটা অর্থনীতির আওতার মধ্যে পড়ে, সংস্কৃতির আওতার মধ্যে পড়ে। আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সামষ্টিক অর্থনীতি কাজ করে, কীভাবে অর্থনৈতিকভাবে বাণিজ্যিকভাবে আমরা লাভবান হতে পারি, সরকারি রাজস্ব আদায় বাড়বে, সরকারি অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা যাবে, এই বিষয়গুলো রয়েছে। মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকট, কিভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়, মুদ্রা সংকট কিভাবে করা যায়, আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যালেন্স করার ক্ষেত্রে, অর্থনীতি করার ক্ষেত্রে এসব বিষয় সামষ্টিক অর্থনীতি কাজ করে থাকে। ভোগ অপেক্ষ, আমরা যেসব বিষয়ের উপরে ভোগটা নির্ভর করতেছে, যেসব বিষয় আছে, কারণ আয়টা ঠিক আছে কিনা, তার উৎপাদন ঠিক আছে কিনা, যোগান ঠিক আছে কিনা, এই বিষয় নিয়েও সামষ্টিক অর্থনীতি কাজ করে থাকে। সঞ্চয় বিনিয়োগ, আমরা একটু আলোচনা করতে সঞ্চয় বিনিয়োগটা নিয়ে। সঞ্চয় আমরা জানি যে সঞ্চয় যদি না থাকে তাহলে মূলধন সৃষ্টি হবে না, বিনিয়োগ হবে না, তাহলে কিভাবে এটা কাজ করবে, এই সঞ্চয়ের সাথে বিনিয়োগের একটা বড় সম্পর্ক রয়েছে, সামষ্টিক অর্থনীতি এই বিষয়টা আলোচনা করে থাকে। আর্থিক ও রাজস্ব নীতি, সরকার কি পলিসি গ্রহণ করবে, কি রাজস্ব কিভাবে রাজস্ব আদায় করবে, আমরা আগে একটা পয়েন্ট আলোচনা করেছি, এটা আর্থিক রাজস্ব নীতি, এর মাধ্যমে সরকার তার যে কার্যক্রম সেটা চালিয়ে নিতে পারে। সামষ্টিক অর্থনীতি এখানে আলোচনা এই বিষয়টা খেয়াল করে থাকে। সুদ তত্ত্ব, সুদের হার কেমন হবে, সুদের হার কম হলে কি সমস্যা, বেশি হলে কি সমস্যা, ব্যবসা করতে ব্যবসার অনুভূতি আছে কিনা, সুদটা কিভাবে কতটুকু থাকলে ব্যবসার লাভবান হবে, ব্যবসা ভালো করে করতে পারবে, এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা পরের পয়েন্টে চলে যাই, ব্যষ্টিক ও সামষ্টিক মডেলের মধ্যে পার্থক্য। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমত যে বিষয়টা দেখতে পাচ্ছি, ব্যষ্টিক মডেল ব্যক্তি, ফার্ম ইত্যাদি আচরণ পর্যালোচনা করে, কিন্তু সামষ্টিক মডেল একটি দেশের আয়, নিয়োগ, বিনিয়োগ, ভোট, ব্যয় ইত্যাদি সামষ্টিক চলকের পারস্পরিক সম্পর্ক ও আচরণ ব্যাখ্যা করে। দ্বিতীয়ত, ব্যষ্টিক অর্থনীতি মডেল আংশিক ভারসাম্য পদ্ধতি অনুসরণ করে, কিন্তু সামষ্টিক মডেল বিভিন্ন সামষ্টিক চলকের গতিধারা, আচরণ বিশ্লেষণের সামগ্রিক ভারসাম্য পদ্ধতি অনুসরণ করে। তৃতীয়ত, যে পয়েন্টটা দেখতেছি আমরা, তৃতীয়ত বিষয়টা যে ব্যষ্টিক অর্থনীতির মডেলের ক্ষেত্রে কোনো ফাংশনে বিবেচনাধীন চলকসমূহের মধ্যে সম্পর্ক ব্যাখ্যার ক্ষেত্রে অপর চলক থেকে এদের বিচ্ছিন্ন রাখা হয়। অপরদিকে সামষ্টিক অর্থনৈতিক মডেলের ক্ষেত্রে এটি সামষ্টিক চলকের ব্যাখ্যার সময় প্রভাবকারী অপর সামষ্টিক চলকের প্রভাব বিবেচনা করা হয়। চতুর্থত, ব্যষ্টিক মডেল একটি নির্দিষ্ট বাজার সম্পর্কে আলোচনা করে, কিন্তু কোনো বাজারের সাথে সামগ্রিক সম্পর্ক পর্যালোচনা করে না। অপরদিকে সামষ্টিক মডেল অর্থনীতির কোনো বিশেষ অংশ নিয়ে আলোচনা করলেও সমগ্র অর্থনীতির সাথে যোগসূত্র বিবেচনা করে। একটা বিষয় আলোচনা করলেও যে সমগ্র অর্থনীতির সাথে লিঙ্ক সে তৈরি করে। পঞ্চমত কি বলছে, যে ব্যষ্টিক অর্থনীতির মডেলে অনেক সময় সামষ্টিক চলকের মান প্রদত্ত ধরে নেওয়া হয়। সামষ্টিক চলকের মান প্রদত্ত ধরে নেওয়া হয়, যেমন ব্যষ্টিক মডেলে আপেক্ষিক মূল্য নির্ধারণের সময় সামষ্টিক মূল্য প্রদত্ত ধরে নেওয়া হয়, কিন্তু সামষ্টিক মডেলে
দ্রব্যের বন্টন ও আপেক্ষিক মূল্য স্থির ধরা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ্যগুলো আমরা লক্ষ্য করলাম ব্যষ্টিক ও সামষ্টিক মডেলের মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আবার একটু যাই তোমাদের প্রথম থেকে যদি আমরা একটু দেখি যে আমরা প্রথম আলোচনা করলাম সামষ্টিক অর্থনীতি কাকে বলে, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য তোমরা একটু ভালো করে খেয়াল করবে সেটা। তারপর দেখলাম সামষ্টিক অর্থনীতির গুরুত্ব, সামষ্টিক অর্থনীতি কেন গুরুত্বপূর্ণ, কেন আমরা এটা সঙ্গে জানবো। এরপর আছে সামষ্টিক অর্থনীতি নীতিসমূহ, সরকার কিভাবে তার আদর্শ নীতি, আর্থিক নীতি, আইন নীতি, বৈদেশিক বিনিময় নীতি বাস্তবায়ন করে। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণমূলক গুরুত্ব গুরুত্বপূর্ণ কোনটা, আসলে আমরা দেখলাম যে আলোচনার মাধ্যমে ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে, সামষ্টিক অর্থনীতির গুরুত্ব রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখলাম যে সামষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতা, জানতাম যে সামষ্টিক অর্থনীতির কি কি লিমিটেশনস আছে, আমরা সেটা আলোচনা করলাম। এটা তোমরা একটু বইতে একটু দেখো, আর একটু বিষয়টা ক্লিয়ার হবে। এতে তোমরা অর্থনীতি সম্বন্ধে একটু ধারণা আরো ক্লিয়ার হবে তোমাদের। এরপরে আমরা আলোচনা করেছিলাম সামষ্টিক অর্থনীতির সমষ্টিকরণের সমস্যাগুলো ব্যাখ্যা করো। সামষ্টিক অর্থনীতি আমরা সামষ্টিক অর্থনীতি বলছি যে সকলের প্রচেষ্টা, ব্যক্তি না, এখানে অনেকের, পুরো দেশের, পুরো আমার একজনের উৎপাদন না সকলের উৎপাদন, একজনের ভোগ না সকলের ভোগ, একজনের বিনিয়োগ না সকলের বিনিয়োগ, মানে সকলের বিষয়টা এখানে আসছে, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়টা এখানে ধরা হয়। এটার সমষ্টিকরণে কি কি সমস্যা আছে সেটা কি আমরা একটু দেখার চেষ্টা করলাম। এরপর আছে আমরা আলোচনার চেষ্টা করেছি সামষ্টিক অর্থনীতির পরিধি, কোথায় কোথায় সামষ্টিক অর্থনীতি কাজ করছে, কিভাবে কাজ করছে সেটা আমরা দেখতে পেলাম ক্লাসের মাধ্যমে। আশা করি তোমার শিক্ষার্থীবৃন্দ এটা একটু বিশেষ করে দেখবে। আর সর্বশেষে আমরা আলোচনা করলাম ব্যষ্টিক ও সামষ্টিক মডেলের মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি তোমাদের যে টেক্সট বইটি আছে অধ্যায়ের ডিগ্রিতে শুরুতে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা একটু খেয়াল করবে। ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা, ব্যষ্টিক অর্থনীতি, বিভিন্ন অর্থনীতিবিদদের সংজ্ঞা, তারপরে তোমরা এই অধ্যায়ের যে মূল বিষয়গুলো আরো আছে রানো যে অল্প সময় পুরোটা আলোচনা করা সম্ভব, তোমাদের পরিষ্কার করে রাখার জন্য অবশ্যই অধ্যায়ে বিস্তারিত করে নেবে, তাহলে তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমরা আশা করি কিছুটা উপকৃত হবে ক্লাসটি থেকে। তোমরা এর পরবর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায় আলোচনা করবো, তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ শুনবে এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি এর পরের ক্লাসে আমার সাথে থাকবে। সকলকে ধন্যবাদ।